গল্পটি শুরু হয় একটি কোরিয়ান হাই স্কুলের সিন দেখিয়ে, যেখানে আমরা সুগ্যাং নামের একটি ছাত্রকে দেখতে পাই। স্কুলে তার একটি গ্যাং রয়েছে, যেখানে অসহায় এবং দুর্বল ছাত্রছাত্রীদের গালি দেওয়া এবং মারধর করাটাই ছিল তাদের একমাত্র কাজ। আর সবথেকে অদ্ভুত ব্যাপার হলো, স্কুলের শিক্ষক এবং বাকি সদস্যরা সুগ্যাংয়ের এই বাজে আচরণগুলিকে প্রশ্রয় দিত। এটা করার পিছনেও একটা বড় কারণ রয়েছে। সুগ্যাংয়ের পরিবার অনেক ধনী এবং ক্ষমতাশালী, তাই স্কুলের সদস্যরা সুগ্যাংকে কিছু বলার সাহস পেত না। যদিও আমাদের মূল গল্পের শুরুতে একটি ন্যারেশনের মাধ্যমে জানানো হয়েছিল যে এই স্কুলটি নাকি গত 2 বছর ধরে বেস্ট স্কুলের অ্যাওয়ার্ড পেয়ে আসছে এবং এই স্কুল সমস্ত ডিসিপ্লিন মেনে চলে। এরপরই আমরা দেখতে পাই একটি গাড়ি প্রচণ্ড গতিতে স্কুলের মধ্যে প্রবেশ করে। গাড়ির গেট খুলে দেওয়ার জন্য একটি ছেলে আগে থেকেই অপেক্ষা করছিল। এখানে যে গ্যাংটিকে আমরা দেখতে পাচ্ছি, এটাই সেই বুলিদের গ্যাং, যার লিডার হলো সুগ্যাং। স্কুলটিকে বাইরে থেকে যতটা উজ্জ্বল মনে হয়, এর ভিতরটা ঠিক ততটাই অন্ধকার, কারণ সুগ্যাং এবং তার দলবলের কাছে প্রতিদিনই কেউ না কেউ বুলিংয়ের শিকার হয়। জিনো নামের ছেলেটিও সেই ছাত্রদের মধ্যে একজন, যাকে এর আগেও বহুবার এই দলের শিকার হতে হয়েছে, কিন্তু আজ তার সাথে কিছুটা অন্যরকম ঘটে। মিংজি নামের এই মেয়েটি প্রতিবারের মতো এবারও বুলিংয়ের ঘটনাগুলি রেকর্ড করছিল এবং বাকি গ্যাং মেম্বার্সরা জিনোর সাথে একটি খেলায় মেতেছিল। ছেলেটি যত বাড়ি হেরে যায়, তাকে তত বাড়ি চড় মারা হয়। তারা ওই ছেলেটিকে একটি ঘরে আটকে রেখে অনেক মারধর করে এবং তার চিৎকারের শব্দ রেকর্ড করে পুরো স্কুলকে শোনায়। স্কুলের শিক্ষকরাও এই সব কিছুই শুনতে পাচ্ছিলেন, কিন্তু সাহস করে কেউই এগিয়ে আসতে পারছিল না। পরবর্তী সিনে আমরা এই মুভির মূল চরিত্র সিমিনকে দেখতে পাই। সিমিন এই স্কুলের একজন অস্থায়ী শিক্ষক। তাকে মাত্র 3 মাসের জন্য স্কুলে নিয়োগ করা হয়েছে। সিমিন তার সহকর্মীদের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করছিল, যাতে সে স্থায়ীভাবে চাকরিটি পেয়ে যেতে পারে। ডিএম এসে তাকে এমন কিছু বলে যেটা শুনে তার মাথা গরম হয়ে যায়। চাইলে সে দুটো কথা শোনাতে পারে, কিন্তু এটা করে সে চাকরিটা হারাতে চায় না, তাই সে বাথরুমে এসে রাগ প্রকাশ করে। সেই সময় আরও 2জন টিচারকে আমরা বাথরুমে দেখতে পাই। সিমিন এই 2 শিক্ষকের কথা শুনে ফেলে, যেটা শুনে তার মন কৌতূহলী হয়ে ওঠে, কারণ সিমিন জানতে পেরেছে যে সে এখন যে ডেস্কে বসে, কিছুদিন আগে পর্যন্ত সেখানে একটি অন্য টিচার বসত এবং সেই লোকটি সুসাইড করে মারা গেছে। কথাটা শোনার পরই কৌতূহলী সিমিন অনলাইনে সেই শিক্ষকের সম্পর্কে অনুসন্ধান করতে শুরু করে এবং সে জানতে পারে সেই শিক্ষক ছাত্রদের বুলিংয়ের কারণে বিরক্ত হয়ে নিজের জীবন শেষ করে দিয়েছে। এরপর জেকিয়ংকে আবার আমরা বাথরুমে দেখতে পাই। সে সিমিনকে কিছু গোপন কথা জানাতে চায়, তাই সে সিমিনকে কল করে। আওয়াজ বাথরুমের ভেতর থেকেই আসছে, অর্থাৎ সিমিন বাথরুমের ভেতরেই রয়েছে। অ্যাকচুয়ালি সিমিন জেকিয়ংকে বুঝতে দিতে চাইছিল না যে সে তাদের কথাগুলি আগেই শুনে ফেলেছে, তাই সে কানে হেডফোন লাগিয়ে বাইরে আসে। জেকিয়ং সিমিনকে একটি রুমে নিয়ে যায়। আসলে সে সিমিনকে এই স্কুলের ডার্ক সাইডগুলো দেখাতে চাইছিল, তাই সে একটি ভিডিও দেখায় যেখানে একটি বৃদ্ধ মহিলাকে সুগ্যাং এবং তার দল খুবই খারাপভাবে বুলি করছে। তখন জিনহো নামের এই ছেলেটি এসে ওই বৃদ্ধাকে সাহায্য করে, কারণ জিনহো ছিল ওই বৃদ্ধার নাতি এবং সে তার দাদিকে বাঁচাতে এসেছিল। এই কারণেই সুগ্যাং এবং তার সঙ্গীরা জিনহোকে প্রতিদিনই বিরক্ত করে। সুগ্যাং আগে যে স্কুলে পড়তো, সেখানে একটি ছেলেকে সে প্রচুর মারধর করেছিল, যার ফলে তাকে সেই স্কুল থেকে লাস্টিকেট করে দেওয়া হয় এবং তারপরই সে এই স্কুলে আসে। জেকিয়ং সিমিনকে বলে, যদি তুমি পার্মানেন্ট হতে চাও তাহলে তোমাকে চোখ কান বন্ধ রাখতে হবে এবং তোমাকে এই সব কিছুই এড়িয়ে চলতে হবে। জেকিয়ংয়ের সামনে সিমিন কিছুই বলে না, কিন্তু বাড়িতে এসে সে তার সমস্ত রাগ পাঞ্চিং ব্যাগের ওপর বের করে। এরপর কুয়াং নামের একটি ছেলে সিমিনের সাথে দেখা করতে আসে। কুয়াং একজন পুলিশ অফিসার এবং সিমিনের খুব ভালো বন্ধুও। সিমিন তার সঙ্গে বক্সিং প্র্যাকটিস করে। অবাক করার বিষয়টি হলো, সিমিনের বক্সিং স্কিলগুলো খুবই চমৎকার। এদের কথোপকথন থেকে আমরা জানতে পারি যে সিমিন আগে একজন বক্সার ছিল এবং সকলেই মনে করত সে একদিন বক্সিংয়ে গোল্ড মেডেল অবশ্যই জিতবে, কিন্তু পরে তাকে সেই স্বপ্নটি ত্যাগ করতে হয়েছিল, কারণ তার বাবা একজন বক্সার ছিলেন এবং তিনি প্রচুর ঋণের মধ্যে ডুবে গিয়েছিলেন, আর সেই ঋণ এখন তার মেয়ে সিমিনকে মেটাতে হচ্ছে। সিমিন টাকা মেটানোর জন্য পার্ট টাইম স্কুলে কাজ করে এবং বাকিটা সময় সেই জিমে ট্রেনারের কাজ করে। এই কারণে তার বক্সিংয়ে গোল্ড মেডেল জেতার স্বপ্নটি স্বপ্নই হয়ে রয়ে যায়। এরপর প্র্যাকটিস শেষ হয়ে গেলে সিমিন সেখানে পড়ে থাকা কয়েকটি মাস্ক দেখতে পায়। সে বুঝতে পারছে না যে এই মাস্কগুলি এখানে কে রাখলো। কুয়াংয়ের মনে হয় সিমিনের বাবাই হয়তো এগুলি এখানে রেখেছে। পরদিন স্কুলে সিমিন সবার সাথেই বন্ধুসুলভ আচরণ করে, কারণ চাকরিটি পাওয়ার জন্য সে সকলকে মানিয়ে নিতে চায়। এমনকি সিমিন কিছু ছাত্রছাত্রীদের ধূমপানও করতে দেখতে পায়। তার সত্ত্বেও সে এই বিষয়টিকে এড়িয়ে চলে।
আসলে সে স্কুল প্রশাসনকে ইমপ্রেস করে সেখানে স্থায়ীভাবে চাকরিটি পেতে চেয়েছিল, তাই সে চোখ কান বন্ধ করে সবকিছু ইগনোর করছিল। কিন্তু একদিন সে ক্লাসের বাইরে জিনহোকে দেখতে পায়। বুলিদের দল আবারও তাকে বিরক্ত করছিল। তারা জিনহোর মুখে একটি প্লাস্টিক ব্যাগ পরিয়ে দেয়। এরপর সুগ্যাং নামের ছেলেটি তাকে খুবই খারাপভাবে মারতে শুরু করে। অসহায় এই ছেলেটির ওপর একটুও মায়া দয়া হয় না তাদের। সিমিন লক্ষ্য করে যে সিসিটিভি ক্যামেরাটাকে পর্যন্ত ঢেকে দেওয়া হয়েছে, যাতে কোনো প্রমাণ না পাওয়া যায়। সিমিন নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। প্রচণ্ড রাগ নিয়ে সে জিনহোকে সাহায্য করতে এগিয়ে যায়। কিন্তু গেটের মুখে লি নামের একটি ছেলে তার পথ আটকায়। লি বলে, যদি তুমি ভিতরে যাও তাহলে ওরাও তোমার সাথে খারাপ আচরণ করতে পারে। ছেলেটির বলা কথাবার্তা থেকে সুগ্যাংয়ের ব্যাপারে আরও অনেক কিছু জানা যায়। সুগ্যাংয়ের বাবা চিফ প্রসিকিউটর এবং তার মা একজন আইনজীবী, এবং সুগ্যাংয়ের পরিবার স্কুলের ট্রাস্টিও। এই কারণে সুগ্যাংকে কেউ কিছু বলতে সাহস পায় না। ছেলেটি তো সিমিনকে ডাইরেক্ট বলে দেয় যে তুমিও তাদের কিছুই করতে পারবে না, তাই এমন কিছু করো না যাতে নিজের বিপদ হয়। এদিকে সুগ্যাং জিনহোকে হুমকি দেয়। সে তাকে বলে, যদি তুই এখান থেকে একটু সরেছিস তাহলে আমি তোর দাদিকে মেরে ফেলবো। এরপর সুগ্যাং দৌড়ে আসে এবং জিনহোকে লাথি মারার জন্য প্রস্তুত হয়। ঠিক তখনই সিমিন তাদের মাঝে চলে আসে এবং সুগ্যাংয়ের এই পরিকল্পনা ভেস্তে দেয়। সিমিন নিজেও নিচে পড়ে যায় এবং সে এমনই অভিনয় করে যেন সবকিছুই ভুলবশত হয়ে গেছে। এরপর সে জিনহোকে সুগ্যাংয়ের কাছে ক্ষমা চেয়ে নিজের ক্লাসে চলে যেতে বলে এবং সে নিজেও সেখান থেকে চলে যায়। সিমিন চলে যাওয়ার পর সুগ্যাং জিজ্ঞাসা করে এটা কে। তার বন্ধুরা তাকে জানায় যে কয়েকদিন আগে তারা একটি শিক্ষককে বুলিং করেছিল এবং সেই কারণে তার মৃত্যু হয়েছিল। এই শিক্ষকটি তারই জায়গায় এসেছেন। এটা শুনে সুগ্যাং খুবই রেগে যায় এবং সে তার বন্ধুদেরই মারধর করতে শুরু করে। পরবর্তী সিনে আমরা লিকে দেখতে পাই। লি আগে ফুড ডেলিভারির কাজ করত। স্কুলের ওই বুলি দলকে শাস্তি দেওয়ার জন্য এখন সে সিমিনের বাবার কাছেই বক্সিং শিখছে। সিমিনের বাবা প্রায় তাদের সেই রেস্টুরেন্টে আসতেন যেখানে লি কাজ করত, কারণ সেই রেস্টুরেন্টের মালিক তার বন্ধু ছিল। কিন্তু লি এটা জানতো না যে লোকটির কাছে সে বক্সিং শিখছে সেই লোকটি আসলে সিমিনের বাবা। প্র্যাকটিস শেষ হওয়ার পর সিমিনের বাবা লিকে একজন ট্যালেন্টেড বক্সারের গল্প শোনান, যাকে তিনি আগে ট্রেনিং দিতেন, এবং তিনি এটা স্বীকার করেন যে তার ভুলের কারণে সেই বক্সারের জীবন নষ্ট হয়ে গেছে। পরদিন সিমিন জিনহোকে তার রুমে ডাকে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এই বিষয়ে প্রিন্সিপালকে কিছু জানিয়েছ? জিনহো বলে এই বিষয়টা সকলেই জানে, কিন্তু কেউই তাকে সাহায্য করে না। উল্টে তাকে অন্য স্কুলে ভর্তি হওয়ার ডিসিশন দেয়, কারণ শিক্ষকরা সুগ্যাং এবং তার বন্ধুদের শাস্তি দিতে ভয় পায়। এমনকি এই বিষয়ে সে পুলিশকেও জানিয়েছিল, কিন্তু সাহায্য করা তো দূরে থাক, পুলিশ তার প্রমাণ দেখে বিশ্বাস পর্যন্ত করেনি এবং পুলিশকে জানানোর ফলে বুলিদের দল তাকে আরও বেশি মারধর করেছিল। সে বলে, আমি কেন স্কুল ছাড়ব? আমি তো কোনো ভুল করিনি, বরং আমার সাথে অন্যায় করা হচ্ছে, তাই শাস্তি তাদেরই পাওয়া উচিত। জিনহো সিমিনের সাহায্য চায় যাতে সে এখানে টিকে থাকতে পারে, কিন্তু সিমিন কনফিউজ হয়ে পড়ে, কারণ সে এখানে নতুন শিক্ষক। ভুলবশত যদি কিছু হয়ে যায় তাহলে তার সমস্যা বেড়ে যেতে পারে, এমনকি তার চাকরিটা পর্যন্ত খোয়া যেতে পারে। সুগ্যাংয়ের পরিবার প্রায় স্কুল শিক্ষকদের জন্য খাবার পাঠাতেন, তাই তাদের মধ্যে থেকে কেউই তাকে সাহায্য করবে না, এটা সে খুব ভালোভাবেই জানত। সিমিন বুঝতে পারে সে চাইলেও কিছু করতে পারবে না। সেই দিন সন্ধ্যায় সিমিন বাড়িতে বসে জিনহোর বলা কথাগুলি ভাবছিল। হঠাৎ তার অতীতের একটি স্মৃতি মনে পড়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখতে পাই একদিন একটি মহিলাদের বক্সিং ফাইনালে সিমিন হেরে গিয়েছিল, যে কারণে তার বাবা তাকে প্রচণ্ড বকাঝকা করেছিলেন, কারণ তার বাবার মনে হয়েছিল সে ওই ম্যাচটি খুব সহজেই জিততে পারত। তিনি রাগে সিমিনকে বলেছিলেন, আজ থেকে তুমি আমার মেয়ে নাও, আমার মেয়ে বক্সিং রিংয়েই মারা গেছে। সিন বর্তমানে ফিরে এলে সিমিনকে বুলি গ্যাংয়ের সামনে দেখতে পাই। এখানে সিমিন সুগ্যাং এবং তার বন্ধুদের বুলিং না করার পরামর্শ দেয়, কিন্তু সিমিনের এই কথা শুনে সুগ্যাং ক্ষিপ্ত হয়ে যায়। সে সিমিনের সাথে দুর্ব্যবহার করতে শুরু করে এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। সিমিনও কোনো প্রকার কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই স্কুলের সমস্ত শিক্ষকের ফোনে একটি মেসেজ এসেছে এবং আমরা জানতে পারি কেউ এডুকেশন কমিটিতে এটির অভিযোগ করেছে। অভিযোগে বলা হয়েছে একটি ছাত্রকে খুব খারাপভাবে বুলিং করা হয়েছে এবং যখন সে স্কুল প্রশাসনকে এই বিষয়ে জানিয়েছিল তখন কেউই তাকে সাহায্য করেনি। মেসেজটি দেখার পর সকল শিক্ষক একে অপরের মুখ চাওয়াচাই করতে শুরু করে। তারা বুঝতে পারছে না যে এই মেসেজটি কে পাঠিয়েছে। স্কুল প্রিন্সিপালও এই কারণে খুবই রেগেছিলেন। তিনি সকলকে জিজ্ঞাসা করতে শুরু করেন যে এই খবরটি এডুকেশন কমিটির কাছে কিভাবে পৌঁছালো। কিছুক্ষণের মধ্যেই সুগ্যাংয়ের মা স্কুলে উপস্থিত হয়। মহিলা প্রচণ্ড রেগেছিলেন। তিনি তার সঙ্গে লয়ারও এনেছেন। তিনি সকলের উদ্দেশ্যে প্রশ্ন করেন যে আমার ছেলেকে নিয়ে কার এত সমস্যা।
লয়ারের কথা অনুযায়ী দোষীকে 5 বছরের জেল এবং ফাইন ভরতে হবে। যদি এখনই সে স্বীকার করে নেয় তাহলে তার শাস্তি কিছুটা কম হতে পারে। প্রিন্সিপাল এবং অন্যান্য শিক্ষকরা কেউই তার সামনে কথা বলার সাহস পায় না, কিন্তু জে কিয়ং এগিয়ে আসে। সে বলে অভিযোগকারীর কাছে যদি মজবুত প্রমাণ থাকে তাহলে সেক্ষেত্রে তাদের ছেলে সুগেংই ফেঁসে যাবে। জে কিয়ং এর কথা শুনে লয়ার চুপ হয়ে যায়। সুগেং এর মা রেগে গিয়ে লয়ারকে চড় মারে এবং সে জে কিয়ংকে ধাক্কা মারে, কারণ তার মনে হয় এই সব কিছুর পেছনে জে কিয়ং এ রয়েছে। সিমিন অনুভব করে যে তার কারণেই সকলকে সমস্যায় পড়তে হয়েছে, তাই সে মাথা নিচু করে স্বীকার করে নেয় যে সেই শিক্ষা কমিটিতে এই অভিযোগটি করেছিল। একথা শুনে সুগেং এর মা তাকে মারতে শুরু করেন। সিমিনের কোনো রকম প্রতিক্রিয়া দেখায় না। সে চুপ করেছিল কারণ সে জানত সুগেং এর পরিবারের সাথে সে লড়াই করে পেরে উঠবে না। পরবর্তী সিনে সুগেংকে প্রিন্সিপালের অফিসে দেখতে পায়। সে প্রিন্সিপালকে জিজ্ঞাসা করে যে সিমিনকে কি শাস্তি দেওয়া হচ্ছে। প্রিন্সিপাল তাকে জানায় যে সিমিনকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। কথাটা শুনে সুগেং প্রিন্সিপালের পায়ে আঘাত করে এবং সে বলে সিমিনকে চাকরি থেকে বরখাস্ত করা সে কিছুতেই মেনে নেবে না, তাকে এই স্কুলেই থাকতে হবে। মা এবং ছেলের এমন ব্যবহার দেখে প্রিন্সিপালও ভয় পেয়ে যায় এবং সে তাদের কথাই মেনে নেয়। সে প্রতিশ্রুতি দেয় যে সে সিমিনকে চাকরি থেকে বরখাস্ত করবে না। অপরদিকে আমরা সিমিনকে স্কুলের বাইরে খুব হতাশ দেখতে পাই। স্কুলে ঘটে যাওয়া আজকের এই বিষয়টি সে তার বন্ধু পুলিশ অফিসার কুয়াংকে জানায়, যাতে সুগাংকে তার কাজের জন্য শাস্তি দেওয়া যায়। কুয়াং তাকে বলে এটা খুবই জটিল পরিস্থিতি, কারণ সিমিনের কাছে এমন কোনো প্রমাণ নেই যেটা প্রমাণ করতে পারে যে এই বুলিংয়ের পিছনে সুগেংই রয়েছে। সাক্ষী হিসেবে যদি তারা জিনোকেও দিয়ে রিপোর্ট করায় এবং জিনোর কাছে যদি কোনো মজবুত প্রমাণ না থাকে তাহলে মিথ্যা অভিযোগের কারণে তার জেল হতে পারে। কুয়াংয়ের এই কথাগুলি শুনে সিমিং আরও বেশি হতাশ হয়ে পড়ে। এরপর যখন সে অ্যাপার্টমেন্টের কাছে পৌঁছায় তখন সে তার বাবাকে দেখতে পায়। বক্সিং প্র্যাকটিসের পর সে কয়েকজন শিশুকে নিয়ে আসছিলেন। সিমিং তাদের দেখে দুঃখী হয় এবং সে কিছু না বলে সেখান থেকে চলে যায়, যদিও তার বাবা তার সাথে কথা বলার চেষ্টা করছিলেন। পরবর্তী দৃশ্যে সিমিং যখন একটি স্টোরে ছিল তখন সেখানে সুগেং এবং তার বন্ধুরা এসে তাকে ভয় দেখায় এবং তারপর তাকে বুলিং করতে শুরু করে। সুগেং তাকে বলে তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও, আমি তোমাকে পার্মানেন্ট টিচার বানিয়ে দেব। সিমিং কোনো রকম প্রতিক্রিয়া না দেখেই শান্তভাবে সেখান থেকে চলে আসে। এই কথাগুলি ভাবতে ভাবতে সে তার বাড়ি ফিরছিল। অন্যমনস্ক থাকার কারণে রাস্তায় একটি লোকের সাথে তার ধাক্কা লেগে যায়। লোকটি এমন আচরণ করে যেন কিনাই কি হয়ে গেছে। সে তাকে বাজে বাজে গালি দেয়, এমনকি সিমিনকে চড় মারারও চেষ্টা করে। সিমিং অনুভব করে সে অনেক সহ্য করেছে, কিন্তু আর নয়। সে তার রাগের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সেই ব্যক্তিকে জোরে আঘাত করে, যার ফলে লোকটি সেখানেই অজ্ঞান হয়ে যায়। সিমিন সিদ্ধান্ত নেয় সে সুগেংয়ের এই খারাপ কাজগুলোর জন্য তাকে শাস্তি দিয়েই ছাড়বে। এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সুগেং এবং তার বন্ধুরা বাস্কেটবল খেলছে। ঠিক তখনই অন্য দলের একজন প্লেয়ার সুগেংয়ের সাথে ধাক্কা খায়, যার ফলে সুগেং রাগে পাগল হয়ে ওঠে এবং দুই টিমের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। সিমিনও এতক্ষণ ধরে এই সব কিছুই লক্ষ্য করছিল এবং সে এমনই একটি সুযোগের অপেক্ষায় ছিল। এরপরেই সে একটি ক্যাট মাস্ক পরে সুগেংয়ের উপর আক্রমণ করে। সিমিং তাকে মেরে পুরো তক্তা বানিয়ে দেয়। লি নামের ছেলেটি সেখানে ফ্রাইড চিকেন ডেলিভারি করতে এসেছিল। এই ঘটনাটি সেও দেখে ফেলে এবং সে মাস্কের পিছনে থাকা সিমিনকে চিনতে পেরে যায়। ঠিক সেই মুহূর্তে পুলিশ সেখানে চলে আসে, যার ফলে সুগ্যাং এবং তার বন্ধুরা সেই স্থান ছেড়ে পালিয়ে যায়। পরদিন সিমিন যখন স্কুলে আসে তাকে বেশ খুশি দেখাচ্ছিল, কারণ সে সুগ্যাংকে একটি পাঠ শেখাতে সফল হয়েছে। সুগ্যাং একটি মাস্ক পরা লোকের কাছে মার খেয়েছে। এই খবরটা পুরো স্কুলে ছড়িয়ে পড়ে। এটা শোনার পর ছাত্রদের পাশাপাশি শিক্ষকরাও খুশি হয়ে যায় এবং সেই মাস্ক পরা ব্যক্তিকে হিরো ভাবতে শুরু করে। সুগ্যাং যখন তার ক্লাসে পৌঁছায় তখন সে তার ডেস্কে আঁকা একটি ক্যাট মাস্কের ড্রয়িং দেখে বিরক্ত হয়ে যায়। তাই সে তার ডেস্ক ভেঙে ফেলে এবং শিক্ষকদের পরোয়া না করে সে তার বন্ধুদের সাথে স্কুল থেকে বেরিয়ে যায়। প্রচণ্ড রাগের বশে সে গাড়ি চালাতে থাকে, যার ফলে তার বন্ধুরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে এবং তারা যুক্তি দেয় এই রাগ জিনোর উপর মিটিয়ে নিতে। জিনোর নাম শুনে সুগ্যাং হাসতে শুরু করে। অপরদিকে লি জানতে পারে সে এতদিন ধরে যার কাছে বক্সিং শিখছে সেই লোকটি আসলে সিমিনের বাবা। এদিকে সিমিন সেই সময় তার জিমে ছিল। সুগ্যাংকে পেটানোর কারণে সে এখনও বেশ খুশি, কিন্তু পুলিশ অফিসার কুয়াং যে জানতো সিমিন ক্যাট মাস্ক পরে তার ছাত্রদের আক্রমণ করেছিল, তাই কুয়াং তাকে এই সব কিছু বন্ধ করার পরামর্শ দেয়, কারণ তার কথা অনুযায়ী ন্যায় বিচার পাওয়ার আরও উপায় আছে। অপরদিকে একটি বিল্ডিংয়ে সুগ্যাং এবং তার দলবল জিনোকে একটি নিষ্ঠুর খেলা খেলতে বাধ্য করে। তারা তার পোশাক পর্যন্ত খুলে নেয়। নিজেকে বাঁচানোর জন্য জিনো সেখান থেকে পালিয়ে যায়
এবং সেই ফ্রাইড চিকেন রেস্তোরাঁয় চলে আসে যেখানে লি কাজ করত। রেস্তোরাঁর মালিক জিনহোর অবস্থা দেখে হতবাক হয়ে যায় এবং দ্রুত তার সাহায্যে এগিয়ে আসে। লি তাকে সাহায্য করার জন্য সিমিনের বাড়ির দিকে ছুটে যায়, কারণ সে জানতো একমাত্র সিমিনই পারে সুগ্যাংকে উচিত শিক্ষা দিতে। সিমিন সেই সময় ওই মাছটি পোড়ানোর প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে লি সেখানে পৌঁছায় এবং সে জানায় জিনহো বিপদে রয়েছে, একমাত্র সেই পারে তাকে সাহায্য করতে, কারণ লি খুব ভালোভাবেই জানে এই ক্যাটমাস্কের আড়ালে কে রয়েছে। সে এটাও জানায় যে পুলিশকে বাস্কেটবল কোর্টে ডাকার পিছনে তারই হাত ছিল। এদিকে জিনহো আর বুলিদের সহ্য করতে পারছিল না, তাই সে একটি চাকু নিয়ে সুগ্যাংয়ের উপর প্রতিশোধ নিতে বেরিয়ে পড়ে। অপরদিকে সুগ্যাং তখন জিনহোকে আবারও বোলিং করতে পেরে খুবই খুশি অনুভব করছিল, কিন্তু তার এই খুশি বেশিক্ষণ টেকে না, কারণ সিমিং আবারও ক্যাট মাস্ক পরে সেই জায়গায় উপস্থিত হয় এবং এরপরই সিমিং এবং সুগ্যাংয়ের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। মিনজি নামের মেয়েটি প্রত্যেকবারের মতো এবারও রেকর্ড করা শুরু করে দেয়। অনেকটা সময় ধরে তাদের এই লড়াই চলতে থাকে। ঠিক তখনই জিনহো চাকু হাতে সেই জায়গায় পৌঁছায়। সিমিন বুঝতে পারে জিনহো প্রতিশোধের আগুনে জ্বলছে, তার এই একটি ভুল তার জীবনটাকে শেষ করে দিতে পারে। তাই সে জিনহোকে থামানোর চেষ্টা করে। জিনহোকে আটকাতে গিয়ে জিনহোর চাকুটা সিমিনকেই আঘাত করে বসে। জিনহো সুগ্যাংকে মারতে এসেছিল, তার এই কাজটা সফল না হওয়ার কারণে সে প্রচণ্ড রেগে গিয়ে চিৎকার করতে শুরু করে। রেস্তোরাঁর মালিকও জিনহোর পিছু করতে করতে সেই জায়গায় উপস্থিত হয়েছিলেন। তিনি জিনহোকে প্রায় জোর করে টেনে নিয়ে যান। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য সিমিনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে এই অবস্থায় দেখে তার বাবা খুবই চিন্তিত হয়ে পড়েন। তিনি সেখানেই পড়ে থাকা একটি ক্যাট মাস্ক দেখতে পান এবং সেটা পরে মেয়ের প্রতিশোধ নিতে সুগ্যাং এবং তার সাথীদের সামনে উপস্থিত হন এবং সুগ্যাংকে 1 ভার্সেস 1 লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ দেন। কিন্তু এই চ্যালেঞ্জ তার উপরেই ভারী পড়ে যায়, অর্থাৎ সুগ্যাং তাকে প্রচুর মারধর করে। কিছুক্ষণ পরে সিমিন বুঝতে পারে সে এখন মোটামুটি সুস্থ হয়ে উঠেছে, তাই তারা এখন বাড়ি ফিরতে যায়। সেখানেরই একটি বেঞ্চে সে তার বাবাকে শুয়ে থাকতে দেখে, যাকে সুগ্যাং এবং তার সাথীরা মারাত্মকভাবে আঘাত করেছে। এটা জানার পর সিমিন আরও বেশি রেগে যায়। বাড়ি ফেরার পথে সিমিনের বাবা অতীতের ভুলগুলির জন্য সিমিনের কাছে ক্ষমা চায়। এখানে আরও একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আমরা জানতে পারি সিমিং ন্যাশনাল অলিম্পিক বক্সিং সিলেকশনের ফাইনাল রাউন্ডে ছিল। সিমিং সেই ম্যাচটি জিতছিল, কিন্তু হঠাৎ করেই সে তার আক্রমণ থামিয়ে দেয়। এই সুযোগে তার অপোনেন্ট তাকে নক আউট করে দেয়। এই কারণে সিমিনের বাবা সেদিন থেকেই সিমিনের প্রতি প্রচণ্ড রেগেছিলেন। এখানে আরও একটি বিষয় সামনে আসে। সিমিন ম্যাচের আগে একজনের সাথে দেখা করেছিলেন, যে তার বাবার ঋণ পরিশোধের প্রস্তাব দিয়েছিল। শর্ত ছিল তাকে ফাইনালে সেই ম্যাচটি হারতে হবে, তবেই তাদের ঋণ পরিশোধ হবে। সিমিনের বাবা এই সম্পর্কে সবকিছুই জানতেন, কিন্তু তবুও তিনি তার মেয়েকে একজন পরাজিত হিসাবে দেখতেন। সিন বর্তমানে ফিরে আসে। এখন তিনি বুঝতে পেরেছেন যে সিমিন তার জন্য কী ত্যাগ করেছিল। তাই তিনি সিমিনের কাছে ক্ষমা চান, কিন্তু সিমিন চুপ করে থাকে এবং তার বাবার ক্ষমা প্রার্থনা শুনে চোখে জল আটকানোর চেষ্টা করে। পরদিন সুগ্যাং এবং তার সাথীরা জানতে পারে যে ক্যাট মাস্ক পরা ওই ব্যক্তিটি তাদের স্কুলের মধ্যে থেকেই কেউ একজন। তাই তারা যত শীঘ্র সম্ভব ওই ব্যক্তির পরিচয় জানার জন্য প্রমাণ খুঁজতে শুরু করে। তারা সকল ছাত্রদের হাত দেখতে শুরু করে, কারণ ওই ব্যক্তির হাতে কাটা দাগ অবশ্যই থাকবে, কিন্তু এমন কোনো ছাত্রদের পাওয়া যায় না যাদের হাতে কোনো কাটা দাগ রয়েছে। এই সময় সুগ্যাংয়ের নজর পড়ে সিমিনের ওপর। সিমিন একটি ছাত্রের সাথে ধাক্কা খেয়ে হাতে ব্যথা অনুভব করে। তখনই সুগ্যাং বুঝতে পেরে যায় যে মাস্ক পরা ব্যক্তিটি আসলে সিমিনই ছিল। তাই সে সিমিনের কাছে আসে এবং ইচ্ছাকৃতভাবে তার আহত হাতটি ধরে তাকে প্রশ্ন করতে শুরু করে। সে তাকে জিজ্ঞাসা করে যখন জিনহো তাকে ছুরি মারতে যাচ্ছিল তখন সে কেন তাদের মাঝে এসেছে। সিমিন তাকে বলে সে জিনহোকে একটি বড় বিপদের হাত থেকে বাঁচাতে চেয়েছিল। কথাটা শুনে সুগ্যাং প্রচণ্ড রেগে যায় এবং শ্বাসরোধ করে তাকে মারার চেষ্টা করে, কিন্তু তারপরেই সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে, কারণ সে সেখানে বক্সিং ম্যাচের একটি পাম্পলেট দেখতে পায় যা তাদের স্কুল ফেস্টিভ্যালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তাই সে ওই বক্সিং ম্যাচের জন্য সিমিংকে চ্যালেঞ্জ করে, যাতে সে তার বদলা নিতে পারে এবং সকল ছাত্র এবং শিক্ষকদের মাঝে নিজের ক্ষমতা বজায় রাখতে পারে। সিমিনও তার চ্যালেঞ্জ গ্রহণ করতে বাধ্য হয়, কারণ সুগ্যাং তাকে হুমকি দেয়। সে বলে মিনজির কাছে জিনহোর আক্রমণ করার সেই ভিডিওটি রেকর্ড করা আছে, যেটা সে খুব সহজেই পুলিশকে দিয়ে দিতে পারে। এদিকে আমরা দেখতে পাই কিয়ং আড়াল থেকেই তাদের সব কথা শুনে ফেলেছে। পরবর্তী দৃশ্যে জিনহোকে আমরা একটি বিল্ডিংয়ের ছাদে দেখতে পাই। তাকে দেখে মনে হয় সে এই সব কিছু থেকে বিরক্ত হয়ে উঠেছে। তখনই সিমিং সেখানে চলে আসে এবং তাকে বোঝানোর চেষ্টা করে। সিমিং তাকে তার দিদার কথা স্মরণ করিয়ে দেয়। কথাগুলি শোনার পর জিনহো তার সিদ্ধান্ত পরিবর্তন করে। সিমিং তাকে জড়িয়ে ধরে এবং সে তাকে কথা দেয় সে এমন কিছুই করবে যে বুলিরা আর কখনোই তাকে বিরক্ত করবে না।
সিমিন এবং সুগ্যাংয়ের লড়াইয়ের খবরটা পুরো স্কুলের মধ্যে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হবে। সমস্ত ছাত্রদের মধ্যে ক্যাট মাস্ক বিতরণ করা হয় যাতে তারা সিমিনকেই সমর্থন করতে পারে। কিন্তু বেশিরভাগ লোকেরই মনে হয় এই ক্যাট মাস্ক পরা ব্যক্তি বক্সিং মঞ্চে আসবে না। বুলিদের দল বুক ফুলিয়ে ঘুরতে থাকে। জে কিয়ং, যে সিমিনের সত্যিটা জানতো, সে সিমিনকে বলে, আমি জানি এই ক্যাট মাস্ক পরা ব্যক্তি বক্সিং মঞ্চে অবশ্যই আসবে, কারণ তিনি একজন ব্রেভ সিটিজেন। সিমিন তার অতীতের কথাগুলি মনে করে। যখন সে একজন বড় বক্সার ছিল, সে কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয়নি এবং আজও সে এমনটা হতে দেবে না। তাই সে তার পোশাক চেঞ্জ করে এবং ক্যাট মাস্ক লাগিয়ে বাইরে চলে আসে। জিনও জানতে পেরে যায় যে এই ক্যাট মাস্কের পিছনে আসলে কে রয়েছে। এর কিছুক্ষণ পরেই ম্যাচ শুরু হয়, যেখানে সুগ্যাং তার দক্ষতা ব্যবহার করে সিমিনের সাথে লড়াই করতে শুরু করে। লড়াই চলাকালীন সময় সিমিনের চুল খুলে যায়। ক্যাট মাস্কের আড়ালে কোনো পুরুষ নয়, বরং একজন মেয়ে রয়েছে। এটা দেখে সকলেই হতবাক হয়ে যায়। সুগ্যাং তাকে আক্রমণ করার কোনো রকম সুযোগ দিচ্ছিল না। সে প্রায় এ লড়াই জিতেই ফেলেছিল। কিন্তু ঠিক সেই সময় সিমিন এই পরিস্থিতি উল্টে দেয়। সে তার মাস্ক খুলে ফেলে। যখন সবাই জানতে পারে যে এই মাস্ক পরা যোদ্ধাটি আসলে সিমিন, তখন তারা আরও বেশি অবাক হয়ে যায়। এরপর সিমিন একটি শক্তিশালী আক্রমণ করে এবং সুগ্যাংকে রিং থেকে বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে সেই ম্যাচটি জিতে নেয়। সিমিন জিনহোকে বলেছিল সে তার অপরাধীদের শাস্তি দেবেই। সিমিন তার কথা রেখেছে। সিমিন সুগ্যাংকে ক্ষমা চাওয়ানোর জন্য জিনহোর সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য করে এবং জিনহোর কাছে ক্ষমা চাইতে বলে। কিন্তু জিনহো চায় না সুগ্যাং তার কাছে ক্ষমা চাইুক, কারণ সুগ্যাংকে হারতে দেখাটাই তার সবথেকে বড় জিত। সিমিন চলেই যাচ্ছিল, কিন্তু কুত্তার লেজ কখনোই সোজা হয় না। সুগ্যাং তাকে মারার জন্য আবারও এগিয়ে যায়। সিমিন তার পা উপরে তুলে একটা জোরদার লাথি মারে এবং সুগ্যাংয়ের এই উত্তেজনা সম্পূর্ণভাবে শান্ত করে দেয়। পরদিন জিনহো সুগ্যাংয়ের নামে পুলিশে রিপোর্ট করে। কিছুক্ষণ পরে সেখানে মিনজি এসে পৌঁছায়। সে সুগ্যাংয়ের সমস্ত অপরাধের প্রমাণ দিতে প্রস্তুত, কারণ সুগ্যাংয়ের কাজকর্মে সেও বিরক্ত হয়ে উঠেছিল। সুগ্যাং সকলকেই বুলি করত, যার কারণে অনেকেই প্রাণ হারিয়েছে। প্রোক্ত প্রমাণের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করা হয়। জে কিয়ং দেখতে পায় সিমিন রিজাইন লেটার দিয়ে এই স্কুল ছেড়ে চলে গেছে। পরবর্তী দৃশ্যে আমরা সিমিনকে দেখতে পাই। সে এখন তার বাবা জিমটি দেখাশোনার কাজ করছে। জে কিয়ং মাঝে মধ্যেই তার কাছে ঘুরতে আসে। গল্পের একদম শেষ দৃশ্যে সিমিনকে আমরা একটি নতুন স্কুলে দেখতে পাই এবং জানতে পারি স্কুলের একটি মেয়ে কয়েকদিন আগেই সুসাইড করে মারা গেছে। এরপর একটি মেয়েকে দেখানো হয়। মেয়েটি তার ড্রাইভারকে বুলি করছে। এই স্কুলে ডিএমএর ছড়িতে জে কিয়ংকে দেখতে পাই এবং বুঝতে বাকি থাকে না যে কেন সিমিনকে এই স্কুলে আনা হয়েছে। স্কুলে একটি ইন্টারভিউ হয়। সিমিনের কথা অনুযায়ী সেই স্কুলে বাচ্চাদের ভালোবাসা দিতে এসেছে। এখানে সিমিনের ব্যাগে সেই ক্যাট মাস্কটিকেও আমরা দেখতে পাই এবং বুঝতে পারি সে আবারও নতুন মিশনে নেমে পড়েছে। সিমিনের মতো একজন টিচার প্রতিটি স্কুল কলেজেই একটি করে দরকার। আপনার কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের মুভিগুলি আবারও দেখতে পারেন। ধন্যবাদ।